এটি এখন স্পষ্ট, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে মরিয়া হয়ে প্রতিরোধ লড়াই চালাতে থাকা ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বাসঘাতকতা করবে। বোঝা যাচ্ছে ইউক্রেন যুদ্ধের বিষয়ে ট্রাম্প হয় ভুল তথ্যের শিকার, নয়তো তিনি ইচ্ছাকৃতভাবে আমেরিকান জনগণকে যুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে বিভ্রান্ত করার চক্রান্তে জড়িত। ট্রাম্পের মিথ্যাগুলোর মধ্যে রয়েছে তিনি দাবি করেছেন এ যুদ্ধের জন্য ইউক্রেনও সমান দায়ী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির হাতে যুদ্ধ শেষ করার মতো কোনো তাস নেই এবং যুক্তরাষ্ট্রের সাহায্য না পেলে ইউক্রেন নিজেকে রক্ষা করতে পারবে না। কিন্তু সারা বিশ্ব জানে এই যুদ্ধে ইউক্রেনকে সমানভাবে দায়ী করা যায় না, কারণ রাশিয়া বিনা উস্কানিতে ইউক্রেনের ওপর হামলা চালিয়েছে। আমাদের সবার মনে আছে যুদ্ধের প্রথম কয়েক সপ্তাহে ইউক্রেনের সেনারা যখন 1800 মাইল দীর্ঘ ফ্রন্ট লাইনে বীরত্বের সঙ্গে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তখনও পশ্চিমা দেশগুলোর গোলাবারুদ, সাঁজোয়াজান ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাদের কাছে পৌঁছায়নি। গত 28 ফেব্রুয়ারি ওভাল অফিসের ঘটনাটি স্পষ্টভাবে দেখিয়েছে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির প্রতি শত্রুতামূলক মনোভাব পোষণ করেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি তার গভীর পক্ষপাতিত্ব রয়েছে। এখন প্রশ্ন হলো, এর পেছনে কি শুধু এই একটি মাত্র কারণ কাজ করছে যে ট্রাম্প স্বার্থপর ও উচ্চাভিলাষী এক নায়কদের পছন্দ করে থাকেন, নাকি তার আসল কারণ হলো পুতিনের কাছে ট্রাম্পের দুর্বলতার কোনো গোপন তথ্য আছে যা পুতিন ফাঁস করে দিলে ট্রাম্পের জন্য বিপজ্জনক অবস্থা তৈরি করতে পারে? যা হোক, ট্রাম্প আইনের শাসনের মূল ধারণাটিকেই প্রত্যাখ্যান করে বসেছেন, কারণ তিনি আইনের গুরুত্বকে রাজনৈতিক স্বার্থের অধীন করে ফেলেছেন। ট্রাম্পের মতে আইন যতক্ষণ প্রেসিডেন্টের স্বার্থ রক্ষা করবে ততক্ষণ আইন মানতে হবে, আর যখন আইন প্রেসিডেন্টের কাজে বাধা সৃষ্টি করবে তখন তা মানার কোনো দরকার নেই। তার দৃষ্টিতে বিভিন্ন দেশের মধ্যে যে আন্তর্জাতিক চুক্তিগুলো, এমনকি তার নিজের স্বাক্ষর করা চুক্তিগুলো যখন ইচ্ছা তখন ভঙ্গ করা যেতে পারে। 1994 সালের ডিসেম্বরে স্বাক্ষরিত বুদাপেস্ট স্মারক অনুযায়ী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়া একত্রে ইউক্রেনের ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল। এর বিনিময়ে ইউক্রেনের সোভিয়েত ইউনিয়ন থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম পারমাণবিক অস্ত্র ভান্ডার ত্যাগ করতে রাজি হয়েছিল। কিন্তু 2014 সালে রাশিয়া যখন ইউক্রেনে হামলা চালিয়ে ক্রিমিয়াকে বেআইনিভাবে দখল করে, তখন তারা এই চুক্তি ভঙ্গ করে। আর এখন সেই চুক্তির দুপক্ষ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইউক্রেনের সঙ্গে যা করছে তা বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছু নয়। ট্রাম্পের আমেরিকার প্রতিশ্রুতি না মানা লজ্জাজনক। ইউক্রেন তাদের দায়িত্ব পালন করেছে এবং তারা আশা করছিল যুক্তরাষ্ট্রও তাদের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবে, কিন্তু যুক্তরাষ্ট্র কথা রাখলো না, বিশ্বাসঘাতকতা করলো। কিন্তু এই বিশ্বাসঘাতকতা শুধু ইউক্রেনের জন্যই বিপদ ডেকে আনছে না, বরং এর গভীর প্রভাব ইউরোপের নিরাপত্তার ওপর পড়বে। বহু দশক ধরে ন্যাটোর চুক্তির 5 নম্বর অনুচ্ছেদের ওপর ইউরোপের নিরাপত্তা নির্ভর করছে। ওই অনুচ্ছেদে বলা হয়েছে, ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্র আক্রান্ত হলে সেটিকে পুরো জোটের ওপর হামলা হিসেবে দেখাতে হবে। কিন্তু এখন স্পষ্ট, ট্রাম্প মনে করেন যুক্তরাষ্ট্র ততক্ষণই ইউরোপকে রক্ষা করবে যতক্ষণ ইউরোপ ট্রাম্পের ব্যক্তিগত স্বার্থ হাসিলের সহায়ক হবে। আন্তর্জাতিক আইন ও চুক্তির বাধ্যবাধকতার কোনো মূল্য ট্রাম্পের কাছে নেই, ঠিক যেমন পুতিনের কাছেও তার কোনো মূল্য নেই। ইউরোপের দেশগুলো এখন এই কঠিন বাস্তবতাকে মেনে নিতে বাধ্য হচ্ছে। এখন তাদের সবচেয়ে জরুরি কাজ হলো একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলা এবং 2020 সালে জব্দ করা রাশিয়ার 300 থেকে $350 বিলিয়ন মধ্যে ইউরোপের হাতে থাকা $220 বিলিয়ন কিভাবে করা হবে তা নির্ধারণ করা। 2024 সালের জুনে G7 দেশগুলোর সিদ্ধান্ত নিয়েছিল এই সম্পদের সুদ থেকে $50 বিলিয়ন ইউক্রেনকে সহায়তা হিসেবে দেওয়া হবে। এরপর 2025 সালের জানুয়ারিতে ইউরোপীয় কমিশন প্রথম দফায় $3 বিলিয়ন ছাড় করেছিল।
কিন্তু যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করে দেয়, তাহলে এই আংশিক ব্যবস্থা আর কাজ করবে না। সেক্ষেত্রে ইউরোপকে আরও এগিয়ে যেতে হবে এবং তার নিয়ন্ত্রণে থাকা রাশিয়ার সব সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। আমরা এর আগে বলেছিলাম, রাশিয়ার জব্দ করা এই সম্পদ ইউক্রেনের পুনর্গঠনের জন্য ব্যবহার করা উচিত, কারণ রুশ আগ্রাসনের কারণে যে ক্ষতি হয়েছে তা $220 বিলিয়ন অনেক বেশি। কিন্তু এখন এই অর্থ আরও জরুরি হয়ে উঠেছে। যে দেশ এখনও হামলার শিকার এবং আংশিক দখলের মধ্যে আছে, সেটির পুনর্গঠনে কাজ শুরু করা সম্ভব নয়। ন্যায়বোধ ও সাধারণ যুক্তি বলে এই সম্পদ ইউক্রেনের প্রতিরক্ষা খাতে ব্যয় করা উচিত। ইউরোপ আইনগতভাবে যা করার দরকার তা করতে পারে, তবে মূল বিষয় হলো এই অর্থ ইউক্রেনকে দ্রুত দিতে হবে, যাতে তারা সামরিক সরঞ্জাম কিনতে পারে এবং রাশিয়ার ধ্বংস করা অবকাঠামো মেরামত করতে পারে। এখানে দায়বদ্ধতা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। যখন রাশিয়া নিজেই আইনের শাসন ধ্বংস করছে এবং নিজেদের নিয়ন্ত্রণে থাকা পশ্চিমা দেশগুলোর সম্পদ বাজেয়াপ্ত করছে, তখন তারা আন্তর্জাতিক আইনের দোহাই দিতে পারে না। এছাড়া এই তহবিল ইউক্রেনকে দেওয়া ইউরোপের নিজের স্বার্থের মধ্যেই পড়ে। ইউক্রেন তাদের প্রতিরক্ষা খাতে যে অর্থ ব্যয় করবে তা ইউরোপের সামরিক সক্ষমতা বাড়াবে এবং ইউরোপের দুর্বল হয়ে পড়া অর্থনীতিকেও চাঙ্গা করবে। সময় নষ্ট করার সুযোগ নেই। এই অর্থকে ভবিষ্যতের আন্তর্জাতিক দাবি সংক্রান্ত কমিশনের জন্য জামানত হিসেবে যে প্রস্তাব এসেছে তা শুধু অহেতুক বিলম্ব ঘটাবে। ইউরোপকে বুঝতে হবে স্বৈরাচারী শক্তিগুলো আরও শক্তিশালী হচ্ছে, আর ইউরোপই এখন এর বিরুদ্ধে প্রধান প্রতিরোধক। ইউরোপীয় মূল্যবোধ, নাগরিক স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকারের ভবিষ্যৎ, এসব কিছু এখন তাদের এই সিদ্ধান্তের উপর নির্ভর করছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেছেন, ইউরোপের আবার ঝুঁকি নেওয়ার সাহস, উচ্চাকাঙ্ক্ষা ও ক্ষমতার স্বাদের অন্বেষণ করা উচিত। যদি ম্যাক্রো এবং অন্য ইউরোপীয় নেতারা ওভাল অফিসের অপমানজনক ঘটনার পর সত্যি ইউক্রেনকে সমর্থন করতে চান, তাহলে এখনই তাদের সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ এখনই তাদের রাশিয়ার জব্দ করা সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। ইউরোপকে বুঝতে হবে ইউক্রেন শুধু নিজের জন্য নয়, তারা পুরো ইউরোপের নিরাপত্তার জন্য লড়াই করছে। এ অবস্থায় ইউরোপ আইনি জটিলতার আড়ালে লুকিয়ে থাকতে পারে না। এখনই সময় রাশিয়ার সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে সহায়তা করার।